জানো তো, আজকে ছিল আমার সুন্দরবনের লাস্ট দিন। আর লাস্ট দিনে দাঁড়িয়ে এরকমভাবে একটা বিপদের সম্মুখীন হব আমি তো স্বপ্নেও ভাবিনি। আর তার সাথে ছিল আমার মতো অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত এক গ্রামের মেয়ের কলকাতা ভ্রমণের অভিজ্ঞতা। তো চলো, কি বিপদে পড়েছিলাম সেটাই বলি। So hello everyone, I am Sonali and welcome back to my YouTube channel Sonali's Lifestyle. তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার সুন্দরবনে ডে 3। তো আজকে আমার সুন্দরবন ভ্রমণের শেষ দিন। তো এখন সকাল সকাল বেডটি হাতে পাওয়ার পরে বেডটি খেয়ে আমি এখন ঝটপট রেডি হয়ে যাব বোটে যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখনই আমাদেরকে চেক আউট করে বোটে যেতে হবে। তো সেই কারণেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর এই যে আমাদের 2 রাত্রি 3 দিনের আস্তানা যেই রিসর্টটা ছিল, তো ওকে টাটা বাই বাই করে আমরা এখন বোটের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে সামনে সাঁকোটা রয়েছে, এটা আমার সব থেকে পছন্দের জায়গা ছিল। আর এখানে যেতে যেতে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। কালকে যখন আমরা এসেছিলাম তখন এখানে পাড়ে এত জল থাকেনি, কিন্তু জোয়ারের জলে এখন যেন একদম পা ছুঁই ছুঁই পা ছুঁই ছুঁই অবস্থা। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের বোটের কাছে। আমাদের রিসর্ট থেকে আমাদের বোটের ডিস্টেন্স ছিল হাঁটা পথে 5 মিনিট। তো বোটে পৌঁছে গিয়ে প্রথমে আমরা রেখে দিয়েছিলাম আমাদের লাগেজগুলো, আর তারপর চলে গেছিলাম একটু কিচেন সাইডে আজকের কি আয়োজন চলছে সেটা দেখার জন্য। গিয়ে দেখি সে তো এলাহি আয়োজন চলছে আজকে দুপুরের জন্য। ইলিশ মাছগুলো দেখো কেটে এখন ধোয়াধুয়ি চলছে। আর এখানকার যে এই মাসিগুলো রয়েছে এনারা খুবই ভালো, তারা আমার সাথে একটু গল্প করছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল যে খাবার দাবার কেমন ছিল। সত্যি কথা বলতে এখানে খাবার দাবার যথেষ্ট ভালো ছিল, অনেকটাই টেস্টি টেস্টি খাবার দাবার ছিল। তো আমি এনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে কি মেনু। তো আজকে কি মেনু সেটা আমাকে তো বললো, কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ, একদম টেবিলে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে আমরা চলে গেছিলাম উপরে। আর উপরে দেখো এই বাচ্চাটাকে, কি দুষ্টু বাচ্চা, একটা চেয়ারে পুরো ডাইনোসরের ফ্যামিলি নিয়ে বসে গেছে খেলা করতে। আর এই বাচ্চাটাকে দেখো, সে মনের সুখে নাচ করছে। মোটামুটি কোথাও একটা ট্রাভেলে গেলে এরকম এক দুটো পিচকে না থাকলে ঠিক জমে না ট্রাভেলটা। সেই দিকে ও খেলছে তার গোটা ডাইনোসরের ফ্যামিলিকে নিয়ে, আর এইদিকে চলছে তার নাচানাচি। একদম ডাইনোসরের বাবা মা ভাই বোন ডিম থেকে শুরু করে সমস্ত কিছু। আর দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সজনেখালি। তো আমরা প্রথমে ঘুরবো সজনেখালি, আর সজনেখালির ঘাটে আমরা চলে এসেছি। তো চলো সজনেখালিটা তোমাদের সাথে শেয়ার করি সজনেখালিতে কি কি রয়েছে। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমাদের বোট এসে ঘাটে পৌঁছে গেছে সজনেখালির। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক, ভেতরে কি কি রয়েছে তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করব। আর জানো তো, এখানে পৌঁছে গিয়ে আমার কিন্তু বাঘ মামার সাথে দেখা হয়েছিল। তো আমি কখনো ভাবতেও পারিনি যে আমি এখানে গিয়ে বাঘ মামার কোলে চড়ে যাব। তো চলো এরপরে যাব সামনে, এখানে যে একটা দেখো গোল মতো করা আছে কুয়োর মতো, তো ওখানে নাকি কুমির রয়েছে। তো চলো ওখানে দেখা যাক যে আমরা কুমিরের দেখা পাই কি পাই না। আর এইদিকে কুমির দেখতে যাওয়ার পথে দেখলাম এনাদের একটা বনদেবী রয়েছে এখানে। তো ওনাকে প্রণাম করে আমিও গিয়ে হামলে পড়েছিলাম বাকিদের মতো কুমির দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, এখানে বাকিরা তো তাও একটা কচ্ছপ দেখতে পেয়েছিল, আমি তো কিছুই দেখতে পাইনি গাইস। তো সেই কারণে মনের দুঃখ কষ্ট নিয়ে আমি আরও আগে আগে চললাম। আগে গিয়ে দেখি সেখানে আবার 4খানা কচ্ছপ রয়েছে। কিন্তু জানো তো, কচ্ছপগুলো সব আর্টিফিশিয়ালি। তো কি হয়েছে, কচ্ছপ তো জ্যান্ত হোক বা মরা বা কাঠের বা পুতুল যাই হোক, কচ্ছপ দেখেছি মানে কচ্ছপ দেখেছি। তো এখানে কচ্ছপ দেখে আমি চলে যাচ্ছিলাম, সামনে রয়েছিল একটা অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়ামের মধ্যে নাকি অনেক কিছু রয়েছে, তো গেলেই বোঝা যাবে সত্যিই কি অনেক কিছু রয়েছে। তো চলো আমরা এখন অ্যাকোরিয়ামের পথে যাচ্ছি। আর এখানকার রাস্তাতেই লেখা ছিল কথা কম বলবেন, কিন্তু আমরা তো বাঙালি, কম কথা তো আমরা বলতেই পারি না। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি অ্যাকোরিয়ামে। তো চলো অ্যাকোরিয়ামের ভেতরে কি আছে দেখা যাক। তো এমনভাবে সবাই হামলে পড়েছে যেন কি নাই কি আছে। গিয়ে দেখি ও বাবা, এখানে একটি কচ্ছপের বাচ্চা রয়েছে। তো এই কচ্ছপের বাচ্চাকে দেখে আমরা চলে গেছিলাম বাইরের দিকে, আরও যদি কিছু দেখতে পাই। কিছু পাই বা না পাই, সজনেখালিতে এসে গোটা কথায় কচ্ছপ সবাই দেখে নিয়েছে। তো এখান থেকে বেরিয়ে বাইরে যাওয়ার পথে দেখি ও বাবা, এখানে কয়েকটা লাল কাঁকড়াও রয়েছে। তো শুধু কচ্ছপ নয়, এখানে কিছু লাল কাঁকড়াও দেখেছি, যেগুলোকে এনারা আবার বলে ভূত কাঁকড়া। তো এখানে কচ্ছপ আর ভূত কাঁকড়া দেখে আমরা আগে যাচ্ছিলাম, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো সেই ওয়াচ টাওয়ারে চড়ে আমরা পুরো এক নজরে সজনেখালিকে দেখবো বলে। তো চলো তোমাদেরকেও একটু এক নজরে সজনেখালিকে দেখাই।
সজনেখালিতে কিছু কিছু স্পট রয়েছে যেগুলো খুবই সুন্দর, একদম দুর্দান্ত। তো এখানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট। তো পুরো সজনেখালির ক্যাম্প ঘুরে আমরা আবার চলে এসেছিলাম ঘাটে। তো এখানে আমাদের বোট মানে আমাদের 2 রাত্রি 3 দিনের সাথী জয় বাবা ভোলানাথ দাঁড়িয়ে রয়েছে। তো আমরা আস্তে আস্তে চলে এলাম আমাদের বোটে আসার পরে হাতে পেয়ে গেলাম সকালের ব্রেকফাস্ট। আর জানো তো খুবই খিদে পেয়েছিল। আর আজকে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। তোমরা চাইলে মুড়িও নিতে পারো, বাঙালি মানে একটু বেশি মুড়ি খেতে পছন্দ করে। আর এদিকে মুড়ি খাওয়ার পর গাইস দেখি পুরো মাঝ নদীতে আমাদের বোট, আর সাথে কি পরিমাণে ঢেউ আসছে, মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নেমেছে, সাথে চা। যেমন মনের মধ্যে একটা ভয় ভয় লাগছে, তেমন একটা এক্সাইটমেন্ট লাগছে, নতুন নতুন অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। চা খেতে খেতে এই ওয়েদারটাকে উপভোগ করতে আমার তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু বুকের ভেতরে জলটাও যেন একটু একটু করে শুকিয়ে যাচ্ছিল। কারণ গাইস আমি তো সাঁতার জানি না। তো কি হয়েছে, তো অ্যাডভেঞ্চার তো উপভোগ করতেই হবে, কারণ অ্যাডভেঞ্চার নিতেই তো আমরা এসেছি এখানে। তো আস্তে আস্তে দেখলাম যে মেঘ কেটে গেছে, আর মেঘ কেটে যেতে আমাদের বোটও চলে এসেছে। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন বাবা লোকনাথের মন্দির। শুধু আজকের লাস্ট ডেস্টিনেশন নয়, আমাদের যে এই 2 রাত্রি 3 দিনের প্যাকেজ ছিল, পুরো এই ট্যুর প্যাকেজেরই লাস্ট স্টপেজ। আর এখানে বাবার লোকনাথের মন্দির ঘোরার পরে আমাদের লাঞ্চ সেরে আমাদেরকে আবার পৌঁছে দেবে ক্যানিং স্টেশনে, কারণ আমাদের প্যাকেজ ছিল ক্যানিং টু ক্যানিং। তো চলো, মন খারাপ করে তো বাড়ি যেতেই হবে, তার আগে একটু উপভোগ করে নিই। আর এখানে বাবা লোকনাথের যে মন্দিরটা রয়েছে সেটা তোমার বোটের যে ঘাট রয়েছে, ঘাট থেকে হাঁটা পথে প্রায় 7-8 মিনিট মতো যেতে হবে। আর রাস্তার 2 সাইডে দেখতে পাবে অসংখ্য দোকান রয়েছে, কিছু আম মাখা, পেয়ারা মাখা, ডাব, এছাড়াও এখানকার যে মানুষজন রয়েছে ওনাদের হাতে বানানো বড়ি, আচার, ডাল। তারপর এখানে সবথেকে যেটা ফেমাস নাকি শুনলাম সেটা হলো গোবিন্দভোগ চাল। তো অনেককেই দেখলাম এখান থেকে গোবিন্দভোগ চাল নিচ্ছে। কিন্তু গাইস আমার বাড়ি যেহেতু গ্রামে, আর আমি এমনিতেই গ্রামের মেয়ে, তো আমার এপাশে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে যেগুলো বিক্রি হচ্ছে। গোবিন্দভোগ চালও আমার বাড়ির কাছে পাওয়া যায়, এছাড়া যে সোনামুখী ডাল, হাতে বানানো বড়ি, আচার, সমস্ত কিছুটাই আমার বাড়ির সাইডে পাওয়া যায়। তো এখান থেকে নেওয়ার মতো আমার কিছুই নেই। কিন্তু গাইস আমি একটু আচার প্রেমী, তো সেই কারণে একটু আচার নিয়েই নিলাম। যেখানেই যাই সেখান থেকে যেন আমার একটু আচার টেস্ট করতে খুব ভালো লাগে। তো এখানে একটু আচার টেস্ট করে একটা আচারের ডাব্বা নিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম বাবা লোকনাথের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে করে সমস্ত কিছু শেয়ার করব। আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, আর ছাতাটাও আমি বোটে ফেলে চলে এসেছি।
দেখো আমরা হেঁটে হেঁটে এসে পৌঁছে গেছি বাবা লোকনাথের মন্দিরে। আর এখানকার যে ভিউটা এত সুন্দর ছিল তোমাদেরকে কি আর বলবো। আর এখানে দেখো ঘর বাড়িগুলো কি সুন্দর দেখতে, আর তার সামনে কত ফুলের গাছ লাগানো রয়েছে। আর এখানে বাবা লোকনাথের যে মন্দিরটা রয়েছে খুবই সুন্দর। মন্দিরের চারিপাশটা দেখো কত সুন্দর সবুজে ঘেরা। আর মন্দিরটা রয়েছে পুরোটাই মাটির, ওপরে রয়েছে খড়ের ছাউনি দেওয়া, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা চলে গেছিলাম ভেতরে বাবা লোকনাথের মন্দিরে প্রণাম করতে। তো এখানে প্রণাম করে প্রসাদ নিয়ে আমরা এখন ফিরে যাব বোটের উদ্দেশ্যে। তো চলো এখানে মন্দিরের চারপাশটা তোমরা একটু ঘুরে দেখে নাও, কারণ জায়গাটা এত সুন্দর কি বলবো। যেন এখান থেকে তোমাকে যেতেই ইচ্ছে করবে না, মনে হবে যেন এখানেই থেকে যায়। আর সত্যি কথা বলতে এরকম মাটির ঘর বাড়ি জানো তো আমি এর আগে কখনো দেখিনি। যদিও আমার বাড়ি গ্রামেই, কিন্তু এই গ্রামেও আমি এরকম স্টাইলের মাটির ঘর বাড়ি সত্যিই কোনো দিনও দেখিনি। এদের দরজা জানালাগুলো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো এখানে বাবা লোকনাথের মন্দির ঘোরার পরে আমরা আস্তে আস্তে ফিরে যাব আমাদের বোটের দিকে। আর দেখো বোটে যাওয়ার পথে এখানে দেখলাম পেয়ারা মাখা আম মাখা বিক্রি হচ্ছে। তো এখানে পেয়ারা মাখাগুলো 10 টাকা করে এক একটা পেয়ারা মাখা নিচ্ছে। তো আমি একটা পেয়ারা নিয়েই নিলাম, কারণ পেয়ারা মাখা খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে। তো সে কারণে একটা পেয়ারা মাখা নিয়ে খেতে খেতে আমি এখন যাব বোটের দিকে। আর জানো তো যত বোটের দিকে এগিয়ে যাচ্ছি তত মনটা যেন খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এই যে 2 রাত্রি 3 দিনের যে ট্যুর ট্রাভেল সমস্ত কিছু ছিল, নতুন নতুন অ্যাডভেঞ্চার ছিল, সেটা আস্তে আস্তে যেন শেষের পথে। আর এদিকে বোটে পৌঁছে যেতে আমাদের আজকে লাঞ্চ দিয়ে দিয়েছে। আজকে লাঞ্চে আমাদের ছিল ইলিশ বিরিয়ানি, স্যালাড, সাথে ছিল চিকেন কষা। জাস্ট ওয়েদারটা দেখো, এই ওয়েদার, সাথে বোট, আর সাথে রয়েছে বিরিয়ানি। বিরিয়ানি খেতে আমি এমনি ভীষণ পছন্দ করি, আর ইলিশ বিরিয়ানি আমি প্রথম খাচ্ছি। আর তার সাথে একটু আমি আচার অ্যাড করে নিয়েছি। জানো তো আচার দিয়ে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। তোমরাও পারলে টেস্ট করে দেখো, একবার খেলে পুরো প্রেমে পড়ে যাবে। আর এই যে দিদিগুলো দেখো ওরা টাটা করে নিচে যাচ্ছিলো লাগেজ আনতে। আমাদের এই যে 2 রাত্রি 3 দিনের ট্রাভেলটা ছিল, এখানে আমরা সবাই যেন ফ্যামিলির মতো হয়ে গেছিলাম। তো চলো আজকে এরপর আমাদেরকে যখন বাড়ি ফিরতেই হবে, মনে একরাশ বিষণ্ণতা নিয়ে আমি বোট থেকে নেমে পড়লাম। এরপর আমরা যাব এখানে ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর এখানে আমাদের প্যাকেজটা ছিল ক্যানিং টু ক্যানিং। তো এখানে যে দাদারা ছিল, মানে ট্রাভেল এজেন্সির দাদারা, ওনারাই আমাদেরকে ক্যানিং স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। তো চলো আমরা এখন গদখালি ঘাট থেকে যাব ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে সামনেই রয়েছিল ওনাদের বাস, রিজার্ভ করা বাস। তো পুরো আমাদের রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলের যতগুলো মেম্বার ছিল সবাই মিলে বাসে করে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখি কি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম পুরো দারুণ ছিল। আর দেখতে দেখতে আমরা ক্যানিংও পৌঁছে গেছি। ক্যানিং থেকে শিয়ালদা আসার পরে মেট্রো করে আমরা যাব হাওড়া। আর জানো তো এই প্রথমবার দেখলাম যে টিকিটের জায়গায় আমাকে দুটো কয়েন দিয়ে দিয়েছে। গাইস গ্রামের মেয়ে তো প্রথমবার দেখছি, তাই কারণে একটু আশ্চর্য হয়েছি। তো যাক, দেখতে দেখতে আমি এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর আমি হাওড়া স্টেশনে পৌঁছানোর আগেই জানো তো 10 মিনিট আগে আমার ট্রেন ছেড়ে চলে গেছে। এরপরে আমার ট্রেন আছে সেই ভোরবেলায়। তো সারা রাত আমাকে এখন এখানেই কাটাতে হবে। আর হাওড়াতে এখন আমি যাচ্ছি একটু বাইরের দিকে হাওড়া ব্রিজ দেখতে, কারণ এর আগে আমি হাওড়া ব্রিজকে এত সামনে থেকে কোনো দিনও দেখিনি। তো চলো হাওড়া ব্রিজ দেখার যে আমার অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। এই হাওড়া ব্রিজ, সাথে যে হলুদ ট্যাক্সি, এগুলো যেন বাঙালির এক একটা ইমোশন। আর এই জিনিসটা তুমি কলকাতা ছাড়া পাবে না। আর এই হাওড়া ব্রিজকে এত সামনে থেকে দেখার পরে মনটা যেন আনন্দে ভরে উঠলো। অনেক দিনের স্বপ্ন ছিল আমার হাওড়া ব্রিজকে সামনে থেকে দেখব, সাথেই গঙ্গার ঘাট, আর তার সাথে যদি হয় অল্প করে একটু ফুচকা। কিন্তু জানো তো এখানকার ফুচকার অতটা টেস্ট নেই যতটা টেস্ট আমাদের এই পাশের ফুচকা। আমাদের এই পাশে 10 টাকায় 6 থেকে 7টা ফুচকা দেয়, কিন্তু এখানে আবার 20 টাকায় 6 থেকে 7টা ফুচকা দেয়। তো ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল বলে খেলাম, কিন্তু আমার ফুচকা খেয়ে মনটা ভরল না। তো এখান থেকে ফুচকা খেয়ে নিয়ে আমি এখন যাব হাওড়ার ব্রিজের পাশে যে গঙ্গা নদীর পাড় রয়েছে, ওখানে গিয়ে একটু বসবো। আর জানো তো এতদিন আমি ফোনে, ফটোতে, ভিডিওতে দেখেছি গঙ্গা নদীর পাড়ে গিয়ে সবাই কী সুন্দর হলুদ সূর্যমুখী ফুল নিয়ে ফটো তোলে। আমারও অনেক দিনের শখ ছিল ওখানে যাওয়ার। তো আজকে সেই শখটা আমার কতটা কি পূর্ণ করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো। আর এখানে যেতে যেতে দেখি চারিপাশে কত ফুলের দোকান। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও এখানে দেখো যেখানে কত ফুলের দোকান রয়েছে।
চারিপাশে এত ফুলের দোকান দেখতে দেখতে আমি এসে পৌঁছে গেছি গঙ্গার পাড়ে। আর জানো তো এখানে গঙ্গার পাড়টা এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি আর বলবো। কিন্তু ভীষণই গরম লাগছিল আমার এখানে, সেই কারণে আমি এখানে বেশিক্ষণ বসতে পারিনি। আর এখানে দেখলাম কয়েকটা বোন হলুদ ফুল নিয়ে ছবি তুলছিল, তো ওদের কাছ থেকে আমি ফুল চেয়ে নিয়ে ফটো তুলে নিয়েছিলাম, কারণ অন্ধকার হয়ে গেছিলো বলে আর সেভাবে ভিডিও শ্যুট হয়নি। গঙ্গার পাড়ের সাথে এই সূর্যমুখী ফুলগুলোর যেন আলাদা একটা ইমোশন রয়েছে। আর এই গঙ্গার পাড়টাকে দেখো কতটাই না সুন্দর লাগছে, কিন্তু আমাকে ভীষণই গরম লাগছিল, তো সেই কারণে আমি চলে যাচ্ছিলাম ব্রিজের ওপরে। আর ব্রিজের ওপরটা এত সুন্দর হাওয়া বইছিল কি আর বলবো। আর এখানটাতে দেখো একটা মন্দিরও রয়েছে, তো আমি আস্তে আস্তে এখন যাব ব্রিজের দিকে। আর এদিকে দেখো ব্রিজে যাওয়ার পথে দেখি এখানে আরও একটা মন্দির রয়েছে, এটা সম্ভবত মা লক্ষ্মীর মন্দির ছিল। তো এই মন্দিরে প্রণাম করে আমি আস্তে আস্তে যাব ব্রিজের উদ্দেশ্যে, কারণ আমাকে ভীষণই খিদে পাচ্ছিল। তো এখান থেকে সোজা যাব খেতে, কারণ এখন অলরেডি ঘড়িতে বেজে গেছে 9টা। কোন দুপুরবেলায় খেয়ে বেরিয়েছিলাম, তো সেই কারণে আমাকে ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো চলো এখন দেখা যাক এখানে কি খাবার পাওয়া যায়। তো খাবারের জন্য আমি এখন যাব একটু মার্কেটের ওই সাইডে। সত্যি জানো তো হাওড়া ব্রিজকে এত সামনে থেকে দেখবো আমি কখনো ভাবিও নি। এতদিন আমি ছবিতে দেখেছি আর মনে মনে ভেবেছি কবে আমি যাব, কিন্তু আমার এই স্বপ্নটা যে সত্যি হবে আমি তো জাস্ট ভাবতেও পারছি না। পুরোটা চারিপাশে যেন আমাকে স্বপ্নের মতো লাগছে, কেন আমি জানি না, কিন্তু তাও আমাকে স্বপ্নের মতো লাগছে। ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, আর তারপরে বইতে পড়েছি, ফোনে দেখেছি, কিন্তু আমি যে নিজে কোনো দিন আসতে পারবো এতদিন আমার ভাবনার মধ্যেই ছিল, কিন্তু এটা যে বাস্তবে পূর্ণতা পাবে আমি সত্যি কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক, আমার একটা একটা করে সব ছোট ছোট স্বপ্ন পূরণ হচ্ছে। তো তোমরা আমাকে ভালোবাসা দিও, পাশে থেকো, তো আস্তে আস্তে আমি আমার বাকি স্বপ্নগুলোও পূরণ করব। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমার বাবা মার ফুল সাপোর্ট। ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এই জায়গাতে আসতেই পারতাম না। আর বাবা মার পরে আমার জীবনে আরও কয়েকটা মানুষ আছে যারা আমার জীবনে খুবই ইম্পর্টেন্ট, যারা সবসময় আমায় সাপোর্ট করে। তো চলো আমি চলে এসেছি আজকে ডিনার করতে। এখন বাজে ঘড়িতে 9টা, আর আমার ভীষণই খিদে পাচ্ছে। তো আমি খাবার অর্ডার করে দিয়েছি ধোসা, একটা মশলা ধোসা। তো আমি এখন খেয়ে নেব মশলা ধোসা। আর আমার এমনিতেই মশলা ধোসা খুবই পছন্দের। তো চলো বেশি না বকে খাবারটা খেয়ে নিই, কারণ আমাকে ভীষণ খিদে পাচ্ছে। খাবার দাবার খেয়ে আমি চলে এসেছিলাম হাওড়া স্টেশনে, কারণ সারা রাতটা এখানেই থাকতে হবে আর ভীষণ ঘুম পাচ্ছিল, তাই জন্য এখানে এসি লজ রয়েছে। তো ওখানে আমি চলে গেছিলাম সারা রাত রেস্ট নেওয়ার জন্য। তো ওখানে পার ঘন্টায় 50 টাকা করে নেয়, তো তোমরা চাইলে এখানে এসে রেস্ট নিতেই পারো। আর চাইলে এখানে দেখো চারিপাশে কত মানুষজন শুয়ে রয়েছে, ওখানেও তোমরা একটা পাতনি পেতে শুতে পারো। আসলে গাইস আমার মেঝেতে খুব ভয় লাগে কেন্নকে যদি আমার কানে ঢুকে যায়, তো সেই কারণে আমি ওখানে লজে এমনিতেই 3-4 ঘন্টার ব্যাপার ছিল, তাই জন্য ওখানে একটা সোফা চেয়ার নিয়ে নিয়েছিলাম। আর ওখানে রাত্রে ঘুমিয়ে আমার ট্রেন ছিল ভোর 3টের সময় হাওড়া মেদিনীপুর লোকাল। তো আমি মেদিনীপুরে এসে পৌঁছে গেছি 6টার সময়। এরপর এখানে আমি 6:30টার ট্রেনে যাব চন্দ্রকোনা রোড, কারণ আমার বাড়ি চন্দ্রকোনা রোডে, আর আমার জার্নিটাও শুরু হয়েছিল চন্দ্রকোনা রোড থেকে। আর এদিকে দেখো কারেক্ট টাইমে আমার ট্রেনও এসে পৌঁছে গেছে মেদিনীপুর স্টেশনে। আর মেদিনীপুর স্টেশন থেকে এখন আমি যাব চন্দ্রকোনা রোডে। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর দেখো ট্রেনে ওঠার পরে ট্রেন যথাযথ সময়ে মেদিনীপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে চন্দ্রকোনা রোড যাওয়ার উদ্দেশ্যে। আর আমিও খুব এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য, কারণ এই যে 2 রাত্রি 3 দিনের জার্নিতে আমি ভীষণই পরিমাণে টায়ার্ড। তো কখন বাড়ি যাবো আর কখন গিয়ে ভাবছি একটু খাবার দাবার খেয়ে ঘুম নেব। তো আমি এসে পৌঁছে গেছি আমার ভালোবাসা শহর চন্দ্রকোনা রোডে। আর এদিকে দেখো আমার বাবাও এসে দাঁড়িয়ে আছে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো বাবার সাথে আমি যাওয়ার পথে নিয়েছিলাম চপ, কারণ চপ দিয়ে গিয়ে মুড়ি খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, পাশে থাকা বেল আইকনটা মনে করে প্রেস করে দিও। তো চলো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।